আসসালামু আলাইকুম, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি ডিসকাস করবো এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 11 নিয়ে। চ্যাপ্টারটার নাম হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। তো এসএসসি 2022 অ্যান্ড 23 ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারটা হচ্ছে এটা, কারণ ইলেকট্রিসিটি টোটাল 5টা চ্যাপ্টারের মধ্যে এসএসসি 22 অ্যান্ড 23-তে শুধু একটা চ্যাপ্টার রেখেছে। সেজন্য এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। আমি চেষ্টা করছি চ্যাপ্টারটা একটু বেসিক ডিসকাশন করতে। তো চ্যাপ্টারটার নামই হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি কি? চ্যাপ্টার 10-এ ছিল হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি হচ্ছে দুই ধরনের, একটা কারেন্ট ইলেকট্রিসিটি, একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি হচ্ছে যেটা কন্টিনিউয়াসলি ফ্লো করতে পারে যে ইলেকট্রিসিটি, তাকে বলা হয় কারেন্ট ইলেকট্রিসিটি। আর স্ট্যাটিক ইলেকট্রিসিটি হচ্ছে টেম্পোরারি, যেটা কিছু সময়ের জন্য প্রডিউস হয় এবং কিছুক্ষণ পরে শেষ হয়ে যায়। তো টপিকগুলো একটু লিখে রেখেছি আমি, যে চ্যাপ্টারের টপিকগুলো কী কী। ফার্স্ট টপিকটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট কারেন্ট ইলেকট্রিসিটি টপিকটার সাথে ইনভলভ। ইলেকট্রিক কারেন্ট কি? তো ইলেকট্রিক কারেন্টের সাথে আমাদের একটু আগে একটা সার্কিটের সাথে আগে পরিচিত হতে হবে, যে এটা হচ্ছে একটা সার্কিট। এটা হচ্ছে একটা সিম্পল সার্কিট। সিম্পল সার্কিটের মধ্যে যে এখানে একটা বাল্ব আছে, এটা হচ্ছে একটা সিম্পল সার্কিট। সার্কিটের মধ্যে একটা ইলেকট্রিক সোর্স থাকে, এটা হচ্ছে একটা সেল। এটা যেটা লার্জার ওয়ান হচ্ছে এটাকে পজিটিভ ইন ধরা হয় এবং স্মলার ওয়ান হচ্ছে নেগেটিভ ইন। আর এটা হচ্ছে সুইচ কে। আর এটা হচ্ছে একটা বাল্ব আর রেজিস্ট্যান্স, কারণ বাল্বের মধ্যে একটা এনার্জি খরচ হয়, তো এই জন্য একটা রেজিস্ট্যান্স। তো এখানে এই কোনো একটা সার্কিটের মধ্যে যেই আমাদের যে ওয়্যারগুলো থাকে, ওয়্যারের কোনো একটা পয়েন্ট দিয়ে, কোনো একটা পয়েন্টের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যতটুকু ইলেকট্রিক চার্জ ফ্লো করবে, তাকে বলা হয় ইলেকট্রিক কারেন্ট। কি বললাম? ইলেকট্রিক কারেন্ট কি? ইলেকট্রিক কারেন্ট হচ্ছে পার সেকেন্ডে যতটুকু চার্জ ফ্লো করবে, টোটাল টাইম দিয়ে ডিভাইড করা মানে হচ্ছে পার সেকেন্ড ইন্ডিকেট করছে। তাহলে 1 সেকেন্ডে কোনো একটা ইলেকট্রিক কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া মানে হচ্ছে ফুল এরিয়াটাকে ইন্ডিকেট করছে। কোনো একটা কন্ডাক্টরের, দ্যাট মিনস ওয়্যারের ফুল এরিয়াটার মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যতটুকু চার্জ ফ্লো করবে তাকে বলা হবে ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টের ইউনিটটা কি? আমরা যদি ইউনিটটা ক্যালকুলেট করতে চাই, চার্জের ইউনিট হচ্ছে কুলম আর টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, তাহলে ইকুয়াল টু কী আসে? কুলম পার সেকেন্ড। এটাকে আমরা শর্টলি এম্পিয়ার বলে থাকি। তাহলে ইলেকট্রিক কারেন্টের ইউনিট হচ্ছে এম্পিয়ার। এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ইউনিট। এটা হচ্ছে একটা ইলেকট্রিক কারেন্ট হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। যদি বলা হয় এটা কোন কোয়ান্টিটি, এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, বিকজ এটার এডিশন আর সাবট্রাকশন রুলসগুলো নর্মাল অ্যালজেব্রিক ফর্মে হয়, তো এই জন্য এটাকে স্কেলার কোয়ান্টিটি ধরা হয়। একটু মাথায় রাখতে হবে, এমসিকিউর জন্য কনফিউজিং একটা কোয়েশ্চেন। তো এরপরে হচ্ছে এটা হচ্ছে একটা সার্কিট, নর্মাল একটা সিম্পল একটা ইলেকট্রিক সার্কিট। এখন আমাদেরকে জানতে হবে যে ডিরেকশনটা কেমন হবে। ইলেকট্রিক কারেন্টের যে ডিরেকশনটা আমাদের আবার এখানে দুইটা টপিক মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কনভেনশনাল ডিরেকশন, আর একটা হচ্ছে রিয়েল ডিরেকশন। কনভেনশনাল, যেটা আমরা চিরাচরিত যে ব্যাপারটা এনসিয়েন্ট এজ থেকে যেটা চলে আসছে, ইলেকট্রিসিটি যখন ইনভেন্ট হয় সেই সময় থেকে আমরা একটা ভুল একটা কনসেপ্ট নিয়ে চলে আসছি, সেটাকে বলা হচ্ছে কনভেনশনাল ডিরেকশন। তো রিয়েল ডিরেকশন এবং কনভেনশনাল ডিরেকশন দুইটাকে মাথায় রাখতে হবে আমাদের। তো ফার্স্টে আমাদেরকে মাথায় রাখতে হয় যে এখানে যে একটা পজিটিভ ইন, ব্যাটারির যে একটা পজিটিভ ইন আর একটা নেগেটিভ ইন থাকে, এই পজিটিভ ইনটা হচ্ছে হাই পটেনশিয়াল এবং নেগেটিভ ইনটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল। ওকে, তো নর্মালি আমরা কি জেনে থাকি? আমরা যদি দুইটা অবজেক্টকে দেখি, যে চ্যাপ্টার 10 এরকম একটা টপিক ছিল, দুইটা অবজেক্টের মধ্যে চার্জ আছে, যে এটার মধ্যে হচ্ছে আমাদের পজিটিভ চার্জ, এটার মধ্যে হচ্ছে পজিটিভ চার্জ, এবং এটার মধ্যে হচ্ছে আমাদের চার্জ নিউট্রাল, এটার মধ্যে ধরে নিলাম এটা হচ্ছে নেগেটিভ চার্জ। ওকে, তো কিছুক্ষণ পর আমাদের যদি এই দুটাকে আমরা যদি রেখে দেই, এই দুটাকে যদি একটা ওয়্যার দিয়ে যদি কানেক্ট করে দেই, তাহলে আমরা কি দেখব? কিছুক্ষণ পরে আমরা দেখব যে এখানে আমাদের এরকম আছে, দুইটা চার্জ আছে এবং এখানে পজিটিভ চার্জ দুইটা আছে। তো আমরা এখানে দেখে আমরা কি মনে করলাম? যে চার্জগুলো এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে ট্রান্সফার হয়েছে। দ্যাট মিন্স হায়ার পোটেনশিয়াল থেকে পজিটিভ চার্জ বেশি, মানে এটা বোঝানো হচ্ছে এটা হায়ার পোটেনশিয়াল। পজিটিভটা মানে হায়ার পোটেনশিয়াল আর এটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। আমরা দেখে বুঝতেছি যে চার্জগুলো পজিটিভ থেকে নেগেটিভের দিকে, দ্যাট মিন্স হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে ট্রান্সফার হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কনভেনশনাল রুলস। আসলে অ্যাকচুয়ালি কিন্তু আসলে এটা হচ্ছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী ঘটছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা, এই যে একটা নেগেটিভ যে আছে, এই নেগেটিভ চার্জটা এখানে চলে আসবে। ঠিক আছে, নেগেটিভ চার্জটা এখানে চলে এসে এটাকে কিন্তু ভ্যানিশ করে দিবে।
আবার এই নেগেটিভ চার্জটা এখানে চলে আসবে, এখানে চলে এসে কিন্তু এটাকেও কিন্তু ভ্যানিশ করে দিবে, তাই তো? তাহলে এই দুইটা যে নেগেটিভ চার্জ ছিল, এই দুইটা নেগেটিভ চার্জটা কিন্তু এখানে এসে দুইটা চার্জকে ভ্যানিশ করে দিল। এরপরে এখানে কিন্তু চার্জ কিন্তু শেষ হয়ে যায়নি, এখানে কিন্তু আনলিমিটেড চার্জ আছে, নিউট্রাল চার্জ আছে, ঠিক আছে? এখানে কিন্তু আনলিমিটেড চার্জ, কিন্তু নিউট্রাল চার্জগুলো কিন্তু এখানে আছে। নিউট্রাল মানেটা হচ্ছে যতগুলো পজিটিভ আছে ততগুলো কিন্তু নেগেটিভ আছে। তো এটার থেকে কি হবে, আরও একটা ইলেকট্রন কিন্তু এখানে চলে আসবে, চলে এসে এই চার্জটাকে কিন্তু ভ্যানিশ করে দিবে, ঠিক আছে? তাহলে দেখা গেল কি, এখানে একটা পজিটিভ, এখানে একটা পজিটিভ আছে। আমরা দেখে অরিজিনালি আমরা দেখবো যে এটা ব্যাপারটা এরকম পর্যায়ে আছে। আর বাকি যে নিউট্রালগুলো আমরা এটাকে ধরলাম না, কারণ এগুলো তো নিউট্রাল হয়ে আছে, এদেরকে ভ্যানিশ করে দিলাম। তার মানে আমরা যদি দেখতে পাই, কখনো যদি আমরা দেখি যে কোনো একটা অবজেক্টের মধ্যে এখানে 4টা পজিটিভ চার্জ এবং 2টা নেগেটিভ চার্জ আছে, তাহলে আমরা কিছুক্ষণ পরে দেখতে পাবো ব্যাপারটা এরকম হয়ে আছে। কিভাবে এরকম হয়ে আছে, এখান থেকে একটা নেগেটিভ ওয়্যার দিয়ে কানেক্ট করলে নেগেটিভটা এখানে এসে এটাকে নিউট্রাল করে এটাকে ভ্যানিশ করে দিল, এই নেগেটিভটা এখানে চলে আসলো, চলে এসে এটাকে নিউট্রাল করে ভ্যানিশ করে দিল। এখানে যে আরও আনলিমিটেড নিউট্রাল চার্জ আছে, দ্যাট মিনস পজিটিভ নেগেটিভ একসাথে হয়ে আছে, ওখান থেকে আরও একটা ইলেকট্রন এখানে এসে এটাকেও ভ্যানিশ করে দিল, ঠিক আছে? আর কিন্তু ফ্লো করতে পারছে না, কারণ দুইটাতে চার্জ কিন্তু ইকুয়াল হয়ে গেছে। তার মানে ফ্লো করার ক্যাপাবিলিটি আছে শুধু ইলেকট্রনে, মাথায় রাখতে হবে। পজিটিভ চার্জ দ্যাট মিনস প্রোটন কিন্তু ট্রান্সফার হয় না, ট্রান্সফার হয় শুধু, কারেন্ট ফ্লো করতে পারে শুধু, মানে ফ্লো করতে পারে শুধু হচ্ছে ইলেকট্রন। সেই কারণে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কখনোই আমরা নর্মালি বলে থাকি যে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল দিকে কিন্তু চার্জগুলো ক্যারি করে, কিন্তু নর্মালি কিন্তু অ্যাকচুয়ালি তা না। অ্যাকচুয়ালি হচ্ছে কারেন্ট ফ্লো করা বলতে বোঝানো হচ্ছে যে ইলেকট্রন যে আছে, ইলেকট্রন ফ্লো করছে, কিন্তু আমরা বুঝে নিচ্ছি যে ইলেকট্রনের সাথে সাথে ইলেকট্রন যে ফ্লো করে চলে আসলো, যেখানে ব্যাপারটা কীরকম ছিল, দুইটা চার্জ ছিল এবং এখানে আনলিমিটেড যে নিউট্রাল চার্জ ছিল, তার থেকে একটা ইলেকট্রন তারের মধ্যে দিয়ে এখানে চলে আসলো, এসে এটাকে কিন্তু আমাদেরকে ভ্যানিশ করে দিচ্ছে। ভ্যানিশ করে দিয়ে আমরা এখন দেখে আমাদের কি মনে হচ্ছে যে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের কনভেনশনাল ডিরেকশন। কনভেনশনাল ডিরেকশনটা হচ্ছে পজিটিভ টু নেগেটিভ ইলেকট্রিসিটি ফ্লোটা। অতএব আমরা কিন্তু এটাকে ধরে নেব যে ইলেকট্রিসিটি ফ্লো মানে হচ্ছে, ইলেকট্রিসিটি ফ্লো বলতে বোঝানো হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, বা চার্জের ফ্লো দ্বারা বোঝানো হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আর বাট ফ্লো করতে পারে কে, শুধু ফ্লো করতে পারে কিন্তু ইলেকট্রন। আমরা কিন্তু এটা ধরে নেব যে ইলেকট্রন কিন্তু ফ্লো করে আসলে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, ঠিক আছে? ইলেকট্রন ফ্লো করবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, আর ইলেকট্রিসিটি বা চার্জ ফ্লো করবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, ঠিক আছে? তাহলে ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস আগে মাথায় রাখতে হবে। কনভেনশনাল ডিরেকশন হচ্ছে, তো ইলেকট্রনের ফ্লোটাই তো আমরা বলে থাকি যে ইলেকট্রিসিটি, সেই জন্য আমাদেরকে কিন্তু দুইটাকে আলাদা করে মাথায় রাখতে হবে যে কনভেনশনাল ডিরেকশন হচ্ছে পজিটিভ থেকে ইলেকট্রিসিটি ফ্লোটা বোঝানো হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, বাট রিয়েল ডিরেকশনটা হচ্ছে আসলে নেগেটিভ টু পজিটিভের দিকে। যে ইলেকট্রিসিটি ফ্লো করবে সেটাই হচ্ছে আসলে ইলেকট্রিসিটি ফ্লো। অর্থাৎ কনভেনশনাল ডিরেকশন আর রিয়েল ডিরেকশন দুটোকে কিন্তু মাথায় রাখতে হবে। ইলেকট্রিসিটির হিস্ট্রি যখন স্টার্ট হয়, ইনভেন্ট যখন হয়, তখন থেকে আমরা এটাকে ভুল কনসেপ্টে তখন ধারণা করা হতো যে পজিটিভ চার্জ ফ্লো করে, এই কারণে কিন্তু ভুলটা হয়ে আসছে। আমাদেরকে এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে, এর পরের টপিকটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে যে আমরা কন্ডাক্টর ইউজ করছি, যে ওয়্যারটা ইউজ করছি, এই যে এই সার্কিটের ক্ষেত্রে আমরা যে কন্ডাক্টরটা ইউজ করছি, এখানে 3টা টপিক ইনভলভ। একটা কন্ডাক্টর, একটা ইনসুলেটর, একটা হচ্ছে সেমিকন্ডাক্টর। কন্ডাক্টর কি, যাদের মধ্যে দিয়ে হিট এবং ইলেকট্রিসিটি পাস করবে তাদেরকে আমরা বলবো কন্ডাক্টর। যেমন যে কোনো মেটালিক অবজেক্টই হচ্ছে কন্ডাক্টর, এটার মধ্যে দিয়ে হিট এবং ইলেকট্রিসিটি পাস করে, যেমন হচ্ছে যে কোনো মেটাল। এরপর হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর কারা, যাদের মধ্যে দিয়ে হিট এবং ইলেকট্রিসিটি পাস করবে না তাদেরকে বলা হবে ইনসুলেটর, যেমন গ্লাস, উড, প্লাস্টিক, রাবার, এর হচ্ছে ইনসুলেটর। আর সেমিকন্ডাক্টর কারা, যারা কখনো কন্ডাক্টর আর কখনো ইনসুলেটর হিসেবে কাজ করে তাদেরকে বলা হয় সেমিকন্ডাক্টর, যেমন সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, এর হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরগুলো হায়ার টেম্পারেচারে কন্ডাক্টর হিসেবে কাজ করে আর লোয়ার টেম্পারেচারে ইনসুলেটর হিসেবে কাজ করে, এদেরকে বলা হবে সেমিকন্ডাক্টর, ঠিক আছে? এরপরের টপিকটা পড়তে গেলে আমাদের একটু আগে ওহমস লটা জানতে হবে। ওহমস লটা কেমন, ওহমস লটা এটা ক্লাস 8-এর একটা টপিক। জর্জ সাইমন ওহম নামে একজন সায়েন্টিস্ট একটা ল দিয়েছে, বলেছে কোনো একটা সার্কিটের মধ্যে যখন কারেন্ট ফ্লো করবে, এই কারেন্টের ফ্লোটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্সের প্রপোর্শনাল। দ্যাটস মিন যত বেশি পোটেনশিয়াল ডিফারেন্স যত বেশি হবে, তার ইলেকট্রিসিটি ফ্লোটা তত বেশি হবে, তাই তো? এটা হচ্ছে ওহমস ল। ওহমস ল কী বলেছিল, ওহমস লতে বলা হয়েছে স্পেসিফিক টেম্পারেচারে কোনো একটা সার্কিটের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্টটা তার ভোল্টেজ ডিফারেন্স আর পোটেনশিয়াল ডিফারেন্সের প্রপোর্শনাল। দ্যাট মিনস প্রপোর্শনাল মিনিং হচ্ছে একটার সাথে একটা রিলেটেড।
তাই তো, মানে পোটেনশিয়াল ডিফারেন্স যত বেশি হবে ইলেকট্রিক কারেন্ট অফ ফ্লোটাও তত বেশি হবে। আর এটাকে যদি আমরা যদি ব্রেকডাউন করি, প্রপোর্শনাল সাইন উঠলে একটা ইকুয়াল সাইন বসে এবং একটা কনস্ট্যান্ট ভ্যালু বসে, তাহলে জি ইন্টু ভি, এই জি দ্বারা বোঝানো হচ্ছে এই জি এর ভ্যালুটা জিরো হবে না, এটা দ্বারা বোঝানো হচ্ছে অ্যাবিলিটি অফ ফ্লোয়িং কারেন্ট, অ্যাবিলিটি অফ ফ্লোয়িং কারেন্ট, কারেন্ট ফ্লো করার যে অ্যাবিলিটি সেটাকে জি দ্বারা আমরা ইন্ডিকেট করছি। বাট কারেন্ট ফ্লো করার ক্ষেত্রে কিন্তু একটা অটোমেটিক কিন্তু একটা রেজিস্ট্যান্স থাকে, কারণ একটা ওয়্যারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স পাচ্ছে, এখানে ইলেকট্রনগুলো ফ্লো করার ক্ষেত্রে একটা বাধা পাচ্ছে, সে অবস্ট্যাকলটাকে বলা হয় রেজিস্ট্যান্স, তাই তো। তো এই জন্য এটাকে আমরা জিটাকে, তো এটা হচ্ছে অ্যাবিলিটি অফ ফ্লোয়িং কারেন্ট, তাহলে এই অ্যাবিলিটির উল্টাটাকে আমরা ডিসএবিলিটিটা যেটা, এটাকে আমরা উল্টা করে লিখছি, মানে অপোজিট করে লিখলে এটাকে নিচে লিখতে হয়, মানে 1/g লিখতে হয়, আর তখন এই অবস্ট্যাকলটাকে আমরা ধরে নিচ্ছি আর হিসাবে, তাহলে 1/r ইন্টু ভি, তাই তো। কারণ কারেন্ট ফ্লো করার ক্ষেত্রে কিন্তু একটা রেজিস্ট্যান্স হচ্ছে, কারণ তারের মধ্যে দিয়ে ফাইট করে, এই অ্যাটমগুলোর ভিতর দিয়ে ফাইট করে কিন্তু ইলেকট্রনটাকে পাস করতে হচ্ছে, ওই যে একটা মানে অটোমেটিক যে একটা অবস্ট্যাকল, সেটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে এটাকে ইন্ডিকেট করছি, এর জন্য জি এর উল্টা করে লিখতে হবে 1/r, তাই তো। তাহলে এটাকে আমরা যদি সিম্পলি লিখি তাহলে কেমন থাকে, আই ইকুয়াল টু ভি ওয়ান ইজ আ ভি/আর, এটা হচ্ছে ওহমস ল, আই ইকুয়াল টু ভি/আর। তাহলে এই যে ওহমস লটা, এটা হচ্ছে থিওরিটিক্যাল ফর্মুলা এবং এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলা। ফর্মুলাটা সে বলেছিল এটা আই ইজ প্রপোর্শনাল টু ভি, বা ম্যাথমেটিক্যাল টার্মে আমরা যদি এটাকে ব্রেকডাউন করি আমরা পেয়ে যাই হচ্ছে আই ইকুয়াল টু ভি/আর। এরপরে হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের ওহমস ল। ওহমস লর ক্ষেত্রে আমরা যদি, এরপর আমরা দেখব দুইটা টপিক, খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক আছে, একটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স আর একটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। পোটেনশিয়াল ডিফারেন্স এবং ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে এই যে এটা এ এবং এটা হচ্ছে বি। 1 কুলম চার্জকে, এই 1 কুলম চার্জটাকে বলা হয় টেস্ট চার্জ আর এক্সপেরিমেন্টাল চার্জ। এই 1 কুলম চার্জকে কোনো একটা সার্কিটের একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে, একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে আনতে যেই ওয়ার্ক ডান হয় তাকে বলা হবে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স কি, কোনো একটা সার্কিটের একটা পয়েন্ট থেকে 1 কুলম চার্জকে ক্যারি করে আর একটা পয়েন্টে নিয়ে আসতে, এই যে ধরে নিলাম এ থেকে পুরো সার্কিটটা পাস করে বিতে, এই বিতে আনতে যে ওয়ার্ক ডানটা তাকে বলা হবে পোটেনশিয়াল ডিফারেন্স, তাই তো। 1 কুলম চার্জকে কোনো একটা সার্কিটের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে আসতে যে কাজটা করতে হয় তাকে বলা হবে পোটেনশিয়াল ডিফারেন্স, তাকে বলা হবে পোটেনশিয়াল ডিফারেন্স। একটু যদি এক্সাম্পল দেই, যে ধরে নিলাম যে এখানে হচ্ছে এরকম একটা বাকেট আছে, এখানে ওয়াটার হচ্ছে এতটুকু পর্যন্ত, তাই তো। তো এবং এখানে আরও একটা বাকেট আছে, যে এখানে হচ্ছে আমাদের ওয়াটার আছে হচ্ছে একটু পর্যন্ত। তাহলে আমি যদি এটাকে যদি একটা পাইপ দিয়ে যদি এখানে কানেক্ট করে দিই, তাহলে আমরা দেখবো যে কতটুকু পর্যন্ত কানেকশন, মানে পানি কোনটা থেকে কোনটাতে ফ্লো করবে, ওয়াটারগুলো যে এখানে যে হাইটটা যে এখানে বেশি, তাহলে ওয়াটার ফ্লো করবে এখান থেকে এখানে। বাট কতক্ষণ পর্যন্ত ফ্লো করবে, ফ্লো করবো হচ্ছে যতক্ষণে দুইটা ইকুয়াল হয়ে যায়, ইকুয়াল হলেই কিন্তু ফ্লোটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বাট আমি যদি এখানে একটা জেনারেটরকে চালু রাখি, আমি যদি একটা মেশিনকে এখানে মানে পাম্পকে চালু রাখি, জেনারেটর বা পাম্প, এখানে একটা পাম্পকে যদি আমি চালু রাখি, যে পাম্প দিয়ে কন্টিনিউ হচ্ছে, আমি এখানে একটা ফ্লোটাকে ঠিক রাখছি, মানে কন্টিনিউ পানি এখানে যাচ্ছে, তাহলে এখানে কন্টিনিউয়াসলি কিন্তু ফ্লো করতে থাকবে ওয়াটার, কিন্তু কন্টিনিউয়াসলি এখান থেকে এখানে কন্টিনিউয়াসলি ফ্লো করবে। এই দুইটা বাকেটের মধ্যে যে ডিফারেন্সটা, দুইটা বাকেটের মধ্যে এখানে ওয়াটার বেশি এখানে ওয়াটার কম, এই যে ডিফারেন্সটা, এখানে আমরা এটাকে এই ডিফারেন্সটাকে পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে কম্পেয়ার করতে পারি। যেমন যে কোনো দুইটা পয়েন্টের ডিফারেন্স, এখানে এই পয়েন্ট এ পয়েন্ট এবং বি পয়েন্টের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে বলা হবে পোটেনশিয়াল ডিফারেন্স, তাই তো। এখানে হচ্ছে হায়ার পোটেনশিয়াল, এখানে লোয়ার পোটেনশিয়াল, দুইটা পোটেনশিয়ালের যে ডিফারেন্স, এখানে যেমন ডিফারেন্স, এখানেও এ আর বি এর মধ্যে যে ডিফারেন্স, এটাকে বলে পোটেনশিয়াল ডিফারেন্স। আর এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কে মেনটেন করে, একটা মেশিন পাম্প, এখানে যেমন এটা করছে পাম্প, আর এখানে করা হচ্ছে জেনারেটর বা হচ্ছে ব্যাটারি বা সেল, তাই তো। তাহলে এখানে ব্যাটারি বা জেনারেটর যে কাজটা করছে সেটাই হচ্ছে ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি, যেই ইলেকট্রিক সোর্সটা দুইটা পয়েন্টের মধ্যে কন্টিনিউয়াসলি একটা পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করছে, দ্যাট মিনস একটা ভোল্টেজের ডিফারেন্স মেনটেন করছে, তাকে বলা হবে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স কোনটা, ব্যাটারির যে আমরা যদি কোনো ড্রাই সেল কিনে আনি বাজার থেকে, আমরা দেখব ড্রাই সেলের গায়ের মধ্যে লেখা আছে কিন্তু 1.5 ভোল্ট। এই 1.5 ভোল্ট মানেটা হচ্ছে এই ব্যাটারির দুইটা পার্টের যে পোটেনশিয়াল ডিফারেন্স, এটা হচ্ছে 1.5 ভোল্ট, মানে সেটাই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। তার মানে একটা ব্যাটারির ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে 1.5 ভোল্ট। এবং ইলেকট্রোমোটিভ ফোর্স থাকবে শুধু তাদেরই কোনো একটা ইলেকট্রিক সোর্সে, মানে যারা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে, যেমন জেনারেটর এবং ব্যাটারি, আর কারো ইলেকট্রোমোটিভ ফোর্স থাকবে না।
তাহলে এখানে আমরা কি দেখবো এবার, এখানে আমরা দেখবো হচ্ছে তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স আর পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে ডিফারেন্সটা কোথায়। পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে এই ব্যাটারির একটা পার্ট থেকে আর একটা পার্টে, যে কোনো একটা পার্ট, এখানে এ থেকে এখানে হতে পারে, এটা থেকে একটু পর্যন্ত যে ডিফারেন্সটা তাকে বলা পোটেনশিয়াল ডিফারেন্স। ম্যাক্সিমাম পার্টটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত, এটাকে বলা হবে পোটেনশিয়াল ডিফারেন্স। একটু আগে যে আমরা ওহমস ল পেয়েছিলাম, আই ইকুয়াল টু কী পেয়েছি, ভি বাই আর। তাহলে এখানে আমরা যদি ভি বের করি তাহলে কী পাবো, ভি ইকুয়াল টু আই আর। এ ভি মানে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এই দুইটা পার্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, এটা আমরা কী পেয়েছি, এ থেকে বি এর মধ্যে, এটাকে বলা হবে আমাদের আই ইন্টু আর। এই যেটা পেয়েছি আমরা, এই আর কোনটা, এই যে সার্কিটের মধ্যে যে এক্সটার্নাল যে রেজিস্ট্যান্সটা, এখানে যে বাল্বটা ইউজ করেছি সে কিছু এনার্জি কিন্তু খরচ করছে, তাই তো। তো ওইটা হচ্ছে যে বাধাটা পাচ্ছে, ভোল্টেজটা ড্রপ হচ্ছে, এখান থেকে যে ভোল্টেজটা পাস করতে গিয়ে এখানে কিছু ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেটাই হচ্ছে রেজিস্ট্যান্সের কারণে হচ্ছে। তো সেটাই হচ্ছে আমরা তাহলে কী পাচ্ছি এখানে, পোটেনশিয়াল ডিফারেন্স কি, এই দুইটা পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে, আই মানে হচ্ছে কারেন্ট, এই যে কারেন্ট যে ফ্লো করবে, এখানে যে আই মানে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, আর আর কি, আর হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ ড্রপ বা পোটেনশিয়াল ডিফারেন্স আমরা কীভাবে পাবো, আই ইন্টু আর দিয়ে, কোত্থেকে, ওহমস ল থেকে। এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স পেলাম। কিন্তু ইলেকট্রোমোটিভ ফোর্সটা তো এই ব্যাটারি থেকেও পার করতে হবে, এই ব্যাটারিটাকেও ক্রস করতে হবে। ইলেকট্রোমোটিভ ফোর্স কাকে বলে, 1 কুলম চার্জকে এ থেকে টোটাল 1 কুলম চার্জকে, এ থেকে 1 কুলম চার্জকে, 1 কুলম চার্জকে পুরো সার্কিট ঘুরিয়ে এই ব্যাটারিটাকে ক্রস করে আবার এতে নিয়ে আসতে যে কাজটা করতে হবে তাকে বলা হবে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি, এ থেকে 1 কুলম চার্জকে ফুল সার্কিটটা ঘুরিয়ে আবার এতে নিয়ে আসার জন্য যে কাজটা করতে হবে তাকে বলা হবে ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে এখানে এখানে বাড়তি হচ্ছে কোনটা, এখানে বাড়তিটা হচ্ছে আমাদের এই সেলটাকেও পার করতে হচ্ছে। তাহলে সেলের পোটেনশিয়াল ডিফারেন্সটা কি, আমরা যদি এটাকে ভি প্রাইম দিয়ে ধরি, এটাকে এই সেলের একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স থাকে, ওই রেজিস্ট্যান্সটা হচ্ছে স্মল লেটার আর। বাইরে যে রেজিস্ট্যান্সটা থাকে এটাকে বলা হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর এটাকে বলা হয় এক্সটার্নাল রেজিস্ট্যান্স। সেলের ভিতরের যে রেজিস্ট্যান্সটা তাকে বলা হবে ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে সেলের রেজিস্ট্যান্সটা সহ এই এক্সটার্নাল রেজিস্ট্যান্স এবং সেলের রেজিস্ট্যান্সটা পার করেই কিন্তু আবার এ থেকে এতে আসতে হয়, সেটা ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে অনলি যদি আমরা ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে চাই তাহলে কেমনে বের করবো, আই ইন্টু স্মল লেটার আর। তাহলে আই এখানে যেহেতু কন্টিনিউ লাইনটা সেম, একই লাইনের মধ্যে কারেন্টটা কন্টিনিউ সেম থাকে, লাইনটা একই লাইন হলে কারেন্টটা সেম থাকে, এটা আমরা সার্কিট করার সময় দেখব। তাহলে এই ভি হচ্ছে এ থেকে, এই ভিটা যেটা পেয়েছি এটা কটুক থেকে কটুক পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত, এই যে এ থেকে এ বি পর্যন্ত। আর এখানে কটুক পর্যন্ত, এটা হচ্ছে বি থেকে এর, বি থেকে যে এতে যাচ্ছে, এতে গেলে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা। আমরা দুইটাকে যদি অ্যাড করি, ভি আর ভি, ভি হচ্ছে এখান থেকে এ থেকে বি পর্যন্ত, আর ভি প্রাইম হচ্ছে কোটটা, ভি থেকে এ পর্যন্ত। দুইটাকে অ্যাড করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স। তো দুইটাকে অ্যাড করলে আমরা কী পাচ্ছি, আইআর প্লাস আইআর, তাই তো। তাহলে এবার আমরা কি করব, ইকুয়াল টু কী হবে, আই কমন নেব, তাহলে কি থাকে, আর প্লাস আর। আর এখানে আমরা কি পাচ্ছি, তাহলে আই ইন্টু আর প্লাস আর ইকুয়াল টু হচ্ছে ই। অর তাহলে আই ইকুয়াল টু কী পাবো, ই বাই আর প্লাস আর। এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স দিয়ে কারেন্ট বের করার ফর্মুলা। নর্মালি ওহমস লটা হচ্ছে আই ইকুয়াল টু ভি বাই আর পোটেনশিয়াল ডিফারেন্সের ক্ষেত্রে, বাট যদি ইলেকট্রোমোটিভ ফোর্স দেওয়া থাকে তখন আই ইকুয়াল হবে ই বাই আর প্লাস আর। এই আর দ্বারা বোঝানো হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, আর এই স্মল লেটার আর দ্বারা বোঝানো হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। এই ব্যাটারি রেজিস্ট্যান্সটাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স বলে। তার মানে আমরা কী পাবো, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা কি, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ব্যাটারির একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে 1 কুলম চার্জকে ক্যারি করতে যে ওয়ার্ক ডান 1 কুলম চার্জকে টোটাল চার্জ দিয়ে ডিভাইড করলে 1 কুলম বের হয়, তাকে বলা হবে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স। আর ইলেকট্রোমোটিভ ফোর্স কাকে বলে, এটাও একই, ব্যাটারির একটা পয়েন্ট থেকে 1 কুলম চার্জকে আবার সেই পয়েন্টে ফিরিয়ে নিয়ে আসতে যে কাজটা করতে হবে তাকে বলে ইলেকট্রোমোটিভ ফোর্স। দুইটারই ইউনিট হচ্ছে ভোল্ট, কারণ দুইটাই তো একই জিনিস। একটা হচ্ছে শুধু একটা পার্ট থেকে আরেকটা পার্ট, মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, আর ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে একটা পয়েন্ট থেকে আবার সেম পয়েন্টে আনতে যে কাজটা। তার মানে হচ্ছে মনে রাখতে হবে ইলেকট্রোমোটিভ ফোর্সটা অলওয়েজ পোটেনশিয়াল ডিফারেন্সের চেয়ে বেশি হয়। কেন, ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে আইআর প্লাস আইআর। এই আইআর মানে কিন্তু শুধু ভি, তাহলে ভি এর থেকে আরও আইআর পার্টটা, এতটুকু পার্টটা বেশি ইলেকট্রোমোটিভ ফোর্সের ক্ষেত্রে। সেজন্য মাথায় রাখবো আমরা ইলেকট্রোমোটিভ ফোর্সটা অলওয়েজ পোটেনশিয়াল ডিফারেন্সের চেয়ে বেশি হয়। এই দুটো ইলেকট্রোমোটিভ ফোর্স এবং পোটেনশিয়াল ডিফারেন্স তখনই ইকুয়াল হবে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা যদি 0 হয়। ঠিক আছে, আমরা বাজার থেকে যদি 1.5 ভোল্টের একটা ব্যাটারি কিনে আনি, এটাকে যদি ভোল্ট মিটারে আমরা যদি এটাকে সেট করি, আমরা দেখতে পাই 1.5 পাবো না, আমরা পাবো এখানে 1.4 ভোল্ট।
মানে 0.1 ভোল্ট নষ্ট হয়ে যায়। কেন? ওই ব্যাটারিটাকে রান করার জন্য। এই ব্যাটারিটা যে এনার্জি প্রডিউস করে এটা ভিতরেই কিন্তু 0.1 ভোল্টটা নষ্ট হয়ে যায়, আর এই সার্কিট 1.4 ভোল্টটা ইউজ করতে পারে। তাহলে এটাই হচ্ছে, তাহলে এই ব্যাটারি যে এনার্জিটা প্রডিউস করে, ব্যাটারি যে এনার্জিটা প্রডিউস করে সেটাই কিন্তু আসলে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, এবং এই এই এনার্জিটাই কিন্তু সার্কিটের বিভিন্ন পার্টে পার্টে কিন্তু ইউজ হয়। ঠিক আছে, এই দুইটা টপিক, একটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স এবং ইলেকট্রোমোটিভ ফোর্স, দুইটা পার্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা টপিক, একটু মাথায় রাখতে হবে। এরপর আমরা দেখব হচ্ছে রেজিস্ট্যান্স। এই যে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার ক্ষেত্রে যে অবস্টাকলটা তাকে বলা হবে রেজিস্ট্যান্স, তাই তো? কারেন্ট ফ্লো করার ক্ষেত্রে যে অবস্টাকল তাকে বলা হয় রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের টাইপস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফিক্সড রেজিস্ট্যান্স, যেই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করা যায় না তাকে বলা হয় ফিক্সড রেজিস্ট্যান্স। আর একটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যেটা চেঞ্জ করে থাকি সেটাকে বলা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। সেটা মিডল পোর্শনে একটা পার্ট থাকে যেখানে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটাকে চেঞ্জ করে লিখতে পারি, মানে চেঞ্জ করে ইউজ করতে পারি। তাহলে রেজিস্ট্যান্স দুই ধরনের, একটা ফিক্সড রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স। আর এই রেজিস্ট্যান্সের ডিপেন্ডেন্সি অফ রেজিস্ট্যান্স, ডিপেন্ডেন্সি অফ রেজিস্ট্যান্স ডিপেন্ড করে টোটাল 4টা টপিকের উপর, তাই তো? 4টা টপিক কী কী? ফার্স্ট ওয়ান, এটা ডিপেন্ড করে লেন্থের উপর। 2 নম্বর হচ্ছে এটা ডিপেন্ড করে এরিয়ার উপর। 3 নম্বর হচ্ছে এটা ডিপেন্ড করে হচ্ছে এলিমেন্টস অফ অবজেক্টের উপর, অবজেক্টের এলিমেন্টসের উপর। 4 নম্বরে এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের, এটা হচ্ছে এলিমেন্টসের উপর, আর একটা হচ্ছে টেম্পারেচারের উপর, আর একটা টেম্পারেচারের উপরে ডিপেন্ড করবে। তাহলে ফার্স্ট হচ্ছে এলিমেন্টসটা যদি কোনো একটা অবজেক্ট, যদি কোনো একটা কন্ডাক্টর যদি কপারের হয় বা আয়রনের হয় বা অ্যালুমিনিয়ামের হয় বা হচ্ছে কার্বনের হয় বা গ্রাফাইটের হয়, মানে এক একটার ক্ষেত্রে এক একটা এলিমেন্টস এক একটা জিনিস দিয়ে তৈরি, তাদের মধ্যে অ্যাটমিক বন্ডগুলো কিন্তু একই রকম না। এই জন্য এলিমেন্টসের সাথে কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু ভেরি করবে, তাই তো? আবার টেম্পারেচারের ক্ষেত্রে যত টেম্পারেচার বাড়াবো আমরা কোনো একটা অবজেক্ট, এটা একটা কন্ডাক্টরের ভিতরে যে আমাদের কন্ডাক্টরের ভিতরে যে অ্যাটমগুলো আছে, এই অ্যাটমের কিন্তু মাঝ দিয়ে কিন্তু ইলেকট্রন কিন্তু পাস করে, তাই তো? তো এই যদি টেম্পারেচার আমরা বাড়িয়ে দেই, ইনক্রিজ করি, টেম্পারেচার ইনক্রিজ করলে কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু বেড়ে যায়, মানে বাধাটা বেশি হবে, অবস্টাকলটা বেশি হবে। কিভাবে? যখন টেম্পারেচার আমি বাড়িয়ে দিলাম, এই অ্যাটমগুলো কিন্তু ট্রিম্বলিং হতে শুরু করে, ভাইব্রেটিং হতে শুরু করে, তাই তো? এখানে দ্যাট মিনস অনেকটা এরকম যে এখানে ঝামেলা শুরু হয়ে গেছে। টেম্পারেচার যখন আমি ইনক্রিজ করলাম, এখানে একটা ঝামেলা যখন শুরু হয়ে গেছে, তখন একটা ট্রিম্বলিং করতে থাকে, তখন ইলেকট্রনটা কিন্তু ইজিলি মুভ করতে পারে না, মানে সে বাধাটা বেশি পাচ্ছে। রাস্তাঘাটে আমরা চলার সময় যদি যে জ্যাম লেগে যায় বা মারামারি স্টার্ট হয়ে যায়, আমরা কিন্তু ইজিলি মুভ করতে পারি না, তখন কিন্তু আমরা কিন্তু অবস্টাকলটা বেশি পাচ্ছি। এখানেও তাই, টেম্পারেচার বাড়ালে এখানে এদের মধ্যে ট্রিম্বলিংটা যখন হচ্ছে, অ্যাটমগুলো যখন ট্রিম্বলিং ভাইব্রেটিং হচ্ছে, তখন ঝামেলা শুরু হয়ে যাচ্ছে, তখন এই ইলেকট্রন কিন্তু ইজিলি পাস করতে পারছে না। এই জন্য বলা হয়ে থাকে যে টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্সও কিন্তু ইনক্রিজ হয়। এই দুটো টপিক দেখলাম। এবার হচ্ছে লেন্থের ক্ষেত্রে, লেন্থটা কীরকম? লেন্থটা হচ্ছে যে যত আমরা লেন্থ যদি আমরা ইনক্রিজ করি তাহলে রেজিস্ট্যান্স ইনক্রিজ হয়। এই জন্য বলা হয়ে থাকে যে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু লেন্থ। দ্যাট মিনস লেন্থ যত বাড়াবো রেজিস্ট্যান্স তত বাড়বে। কীভাবে? একটা ওয়্যার হচ্ছে এরকম, যে এতটুকু একটা ওয়্যার আছে, এটা হচ্ছে একটা ওয়্যার, এবং এটা হচ্ছে সেম মাপের আর একটা, যে মানে থিকনেসটা সেম, বাট এটা লেন্থটা বড়। তাহলে এটা পাস করতে গেলে যতটুকু অবস্টাকল পাবে, এটা পাস করতে গেলে অবভিয়াসলি অবস্টাকল বেশি হবে, কেন? পথটা বেশি, মানে বেশি ফাইট করতে হবে। এটার ভিতর দিয়ে ইলেকট্রন যখন পাস করবে, অ্যাটমগুলোর সাথে কিন্তু ফাইট করে পাস করতে হয়। অর্থাৎ এখানে অবস্টাকল যতটুকু হবে, এটার মধ্যে দিয়ে অবস্টাকল বেশি হবে, কারণ রাস্তাটা বেশি। বাট আমি যদি এরিয়াটাকে যদি ইনক্রিজ করে দেই, তাহলে কি হবে? এই যে একই মাপের তার আছে, আমি যদি এটার ইকুয়াল করতে চাই, যে এই যে এটার, এখন যদি দেখি এটা লেন্থটা সেম, বাট হচ্ছে এটা এরিয়াটাকে ইনক্রিজ করে দিলাম, তাই তো? এখন কি হবে? এখন কিন্তু ইজিলি, যেহেতু এর কিন্তু এরিয়াটা কিন্তু অনেক বেড়ে গেছে, মানে পথটা বেড়ে গেছে কিন্তু, তাই তো? পথটা বেড়ে গেছে কেমন? এটার মধ্যে কিন্তু ইজিলি পাস করতে পারবে। তার মানে রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে। রেজিস্ট্যান্স মানে কিন্তু অবস্ট্যাকল, মানে আমি যত এরিয়া বাড়াবো, পথটা যখন বেড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের এই রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। মানেটা কি? এরিয়া যত বাড়বে রেজিস্ট্যান্স কমে যাবে। এই যে এটা যখন বাড়ালাম, রেজিস্ট্যান্স বাধা কম পাচ্ছে। মানে একটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে যে একটা মানুষ,
ঠিক আছে, মোটাসোটা একটা মানুষ এটা ভিতর দিয়ে ইজিলি পাস করতে পারবে নাকি এটা ভিতর দিয়ে ইজিলি পাস করতে পারবে? যেহেতু এরিয়া বেশি তাহলে এটা ভিতর দিয়ে ইজিলি পাস করতে পারবে, আর এটা দিয়ে যেতে কিন্তু কষ্ট হবে। মানে এরিয়া যখন বেড়ে যায় তখন রেজিস্ট্যান্সটা কিন্তু কমে যায়, আর এরিয়া যদি কম থাকে তাহলে রেজিস্ট্যান্স দ্যাট মিনস অবস্টাকলটা বাধাটা কিন্তু বেশি থাকে। এখন এই দুইটা ফর্মুলা একটু খুবই দুটো ইম্পর্টেন্ট দুটো ফর্মুলা। রেজিস্ট্যান্স হচ্ছে লেন্থের প্রপোর্শনাল, আবার রেজিস্ট্যান্স হচ্ছে এরিয়ার ইনভার্সলি প্রপোর্শনাল। দুইটাকে যদি আমরা যদি কম্বাইন করে লিখি যে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু লেন্থ, প্রপোর্শনাল টু লেন্থ আর ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া, মানে দুটোকে আমরা একসাথে লিখলাম। ঠিক আছে, যে এলিমেন্টটা সেম হবে এবং টেম্পারেচার ফিক্সড টেম্পারেচারে যে রেজিস্ট্যান্স হচ্ছে লেন্থের প্রপোর্শনাল, এরিয়ার নিচে লেখাটাকে বলে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে এটা উল্টে যাচ্ছে, তাই তো। এখন এটাকে যদি আমরা ব্রেকডাউন করে লিখি তাহলে ঠিক কী থাকে, আর ইকুয়াল টু রো এল বাই এ। এর রো মানে বোঝানো হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, রো মানে স্পেসিফিক রেজিস্ট্যান্স। আমরা চ্যাপ্টার 5-এ রো মানে পড়েছিলাম কিন্তু ডেন্সিটি, বাট এখানে রো মানে স্পেসিফিক রেজিস্ট্যান্স। এই স্পেসিফিক রেজিস্ট্যান্সটা মানে কি একটু দেখে নেই। রো এল ইকুয়াল টু হচ্ছে আর এ, অর অনলি রো ইকুয়াল টু কী হবে, আর এ বাই এল। কোনো একটা কন্ডাক্টরের লেন্থ যদি 1 মিটার হয়, এরিয়া যদি 1 স্কোয়ার মিটার হয়, তার মধ্যে যে রেজিস্ট্যান্সটা তাকে বলা হবে স্পেসিফিক রেজিস্ট্যান্স। কোনো একটা কন্ডাক্টরের লেন্থ যদি 1 মিটার হয়, এরিয়া যদি 1 স্কোয়ার মিটার হয়, তার মধ্যে যে রেজিস্ট্যান্সটা তাকে বলা হবে স্পেসিফিক রেজিস্ট্যান্স। তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স কি, কোনো একটা কন্ডাক্টরের লেন্থ যদি 1 মিটার হয়, এরিয়া যদি 1 স্কোয়ার মিটার হয়, তখন ওই কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্সটা তাকে বলা হবে স্পেসিফিক রেজিস্ট্যান্স। বইয়ে 6টা স্পেসিফিক রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাই তো। কপার, সিলভার, গোল্ড, গ্রাফাইট, ডায়মন্ড, এয়ার, এদের রেজিস্ট্যান্সগুলো কিন্তু মুখস্থ করতে হবে। স্পেসিফিক রেজিস্ট্যান্স একটু দেখে নিতে হবে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। এই স্পেসিফিক রেজিস্ট্যান্সের অপোজিট একটা টার্ম হচ্ছে কন্ডাক্টিভিটি। তাহলে কন্ডাক্টিভিটি মানে কি, কন্ডাক্টর, আচ্ছা এটা একটু আগে ইউনিটটা দেখে নেই। ইউনিটটা কী হবে, রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে এই যে রেজিস্ট্যান্স আমরা রো পেয়েছি এরকম যে রো হচ্ছে আর এ বাই এল, রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, আর এরিয়া হচ্ছে স্কোয়ার মিটার, আর নিচে লেন্থ মানে হচ্ছে মিটার। তো একটা মিটার কাটা, তাহলে থাকে হচ্ছে ওহম মিটার। তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম মিটার। আর স্পেসিফিক রেজিস্ট্যান্সের অপোজিট একটা টার্ম হচ্ছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি মানে হচ্ছে সিগমা, এই সাইনটা হচ্ছে সিগমা। সিগমা তার হচ্ছে অপোজিট, ফুল অপোজিট টার্মটা হচ্ছে আমাদের কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি মানে হচ্ছে 1/ρ, দ্যাট মিনস স্পেসিফিক রেজিস্ট্যান্সের অপোজিট যে টার্মটা তাকে বলা হবে কন্ডাক্টিভিটি। মানেটা কি, কোনো একটা কন্ডাক্টরের লেন্থ যদি 1 মিটার হয় এবং রেজিস্ট্যান্স যদি 1 স্কোয়ার মিটার হয়, তার মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করবে সেটাকে বলা হবে কন্ডাক্টিভিটি। তাহলে কন্ডাক্টিভিটি হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্সের অপোজিট। তাহলে এটার ইউনিটটা কী হবে, 1/ওহম মিটার। ওহম মিটারকে আমরা যদি উপরে তুলে লিখি তাহলে কী হবে, পার ওহম মিটার। এটা হচ্ছে কন্ডাক্টিভিটি। একটা স্পেসিফিক রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে কন্ডাক্টিভিটি, দুইটা টপিককে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে সার্কিট। আমরা এবার সার্কিট দেখব। সার্কিট হচ্ছে এই চ্যাপ্টার 11-এর সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকটা হচ্ছে সার্কিট। সার্কিট হচ্ছে দুই ধরনের, আমরা সিম্পল সার্কিট দেখে আসছি। তো সার্কিট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিরিজ সার্কিট, একটা হচ্ছে প্যারালাল সার্কিট। সিরিজ কোনটা, সিরিজ হচ্ছে কোনো একটা সার্কিটের মধ্যে যখন একই লাইনে যখন অনেকগুলো রেজিস্ট্যান্স থাকবে তখন বলা হবে, এটাকে বলা হবে সিম্পল সার্কিট, তাই তো। এটা হচ্ছে একটা সিম্পল সার্কিট। সার্কিট ড্র করার সিস্টেম, পজিটিভ ইনটাকে একটু বড় করে ড্র করতে হবে, নেগেটিভটা একটু ছোটো করে, এবং এটা হচ্ছে কে সুইচ, তাই তো। তিনটা রেজিস্ট্যান্স আছে, এটা R1, R2, R3 সব একই লাইনে আছে, এটাকে বলা হবে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের আমাদের এভরিডে লাইফে এটা আমরা কোথায় ইউজ করি, ওয়েডিং সেরিমনিতে আমরা যখন জেনারেটর ইউজ করি, ওয়েডিং সেরিমনিতে জেনারেটর ইউজ করার ক্ষেত্রে আমরা সিরিজ সার্কিট ইউজ করে থাকি, ওয়েডিং সেরিমনিতে জেনারেটরের ক্ষেত্রে। এবং স্টেডিয়ামে যে ফ্লাড লাইট ইউজ করি, স্টেডিয়ামে ফ্লাড লাইটের মধ্যে আমরা সিরিজ সার্কিট ইউজ করে থাকি, অনেকগুলো লাইট একসাথে জ্বলে। এবং প্যারালাল সার্কিট কোনটা, প্যারালাল সার্কিট হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে সার্কিটটা আমরা ইউজ করে থাকি, এটাকে বলা হয় প্যারালাল সার্কিট। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা, তিনটা দিয়ে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা প্যারালাল সার্কিট, পজিটিভ নেগেটিভকে প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা সুইচ আছে। এটা একটা রুমের মধ্যে যদি আমরা বলে থাকি, একটা ফ্যান, একটা হচ্ছে বাল্ব এবং একটা হচ্ছে টিউব লাইট, তাই তো। তিনটা সুইচ কিন্তু আলাদা আলাদা এবং তিনটা কানেকশনও কিন্তু আলাদা। একটা সুইচ প্রেস করলে তিনটাই কিন্তু আমরা সার্ভিস পাচ্ছি না, তিনটা অবজেক্টেরই সার্ভিস পাচ্ছি না। তার মানে যেখানে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা থাকবে তাকে বলা হয় প্যারালাল সার্কিট। হাউস অফিসের ক্ষেত্রে এই সার্কিট আমরা ইউজ করে থাকি। বাসা বাড়িতে আমরা কখনোই সিরিজ সার্কিট ইউজ করবো না, কারণ আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা এনার্জিটাকে ইউজ করে থাকি। সেজন্য এই সিরিজ সার্কিট হচ্ছে
নর্মালি হচ্ছে একই কানেকশনে যখন অনেকগুলো সার্ভিস থাকবে, অনেকগুলো রেজিস্ট্যান্স থাকবে, তখন তাকে বলা সিরিজ সার্কিট। আর প্যারালাল কোনটা, যখন কানেকশনগুলো আলাদা আলাদা থাকবে তখন তাকে বলা হবে প্যারালাল সার্কিট। হাউস এবং অফিসের ক্ষেত্রে আমরা প্যারালাল সার্কিটে ইউজ করে থাকি। এবং মাথায় রাখতে হবে যেটা এখানে হচ্ছে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমাদের একটু দেখে নিতে হবে যে এখানে কারেন্টটা সেম থাকে। সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা থাকবে হচ্ছে সেম, আর এখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে ভোল্টেজটা ডিফারেন্ট হবে, ভোল্টেজটা ডিভাইড হতে থাকে, মানে ভোল্টেজটা ডিফারেন্ট হয়। কীভাবে, লাইনটা যেহেতু একই লাইন, এখান থেকে একই লাইনে কারেন্টটা যেহেতু ফ্লো করছে, একই লাইনে কারেন্টটা ফ্লো করার কারণে প্রত্যেকটা কারেন্টটা সেম, একই তারের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করছে। আর ভোল্টেজটা, এটা ভোল্টেজ বেশি পাবে, এটা ব্যাটারিটা যে কোনো একটা ভোল্টের, ধরে নিলাম এটা হচ্ছে 10 ভোল্টের, তাহলে এটা কিন্তু যে সাপোর্টটা পাবে পরেরটা একটু কম পাবে, তারপরেটা আর একটু কম পাবে। তাহলে এখানে কে ডিভাইড হয়, ভোল্টেজটা এখানে কন্টিনিউ ডিভাইড হতে থাকে। আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কী হবে, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে হচ্ছে কারেন্টটা ডিভাইড হয়। প্যারালাল সার্কিট হচ্ছে কারেন্টটা ডিভাইড হতে থাকে। কীভাবে, কারেন্টটা এখানে যখন পাস করছে, এখানে এদিকে একটা কারেন্ট যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, মানে কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে। এখানে I1, এখানে I2, এখানে I3, তিনটে কারেন্ট কিন্তু তিন দিকে ডিভাইড হয়ে যাচ্ছে, তাই তো। এখানে ডিভাইড হচ্ছে কে, এখানে ডিভাইড হচ্ছে ভোল্টেজ, এখানে V1, V2, V3 উপরটা কিন্তু সেম ভোল্টেজ পাচ্ছে না, এখানে কন্টিনিউ কারেন্টটা কিন্তু সেম থাকছে। আর এখানে কি হচ্ছে, এখানে এই পয়েন্টটা এবং এই পয়েন্টে এসে কিন্তু কম্বাইন্ডলি তারা কিন্তু এসে কিন্তু একসাথে হচ্ছে, এই জন্য তিনটা পয়েন্টেরই ভোল্টেজটা কিন্তু সেম থাকে। তাহলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ সেম থাকে। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে সেম থাকে কে, ভোল্টেজ, আর ডিভাইড হয় কে, কারেন্ট। তিনটা ওয়ে, তিনটা পাথের কারণে কারেন্টগুলো কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা সেম থাকে, ভোল্টেজ ডিভাইড হয়। আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা ডিভাইড হয় বাট ভোল্টেজটা কন্টিনিউ সেম থাকে। এখানে যেই ভোল্টেজ, এখানে একই ভোল্টেজ, এখানে একই ভোল্টেজ, এদের ডিফারেন্সটা মানে ভোল্টেজ ডিফারেন্সটা কন্টিনিউ সেম থাকে। দুইটা পার্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা কন্টিনিউ সেম হবে। তাহলে এখন দেখি এদের মধ্যে একটা নতুন একটা টার্ম আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি, কোনো একটা সার্কিটে অনেকগুলো রেজিস্ট্যান্সের পরিবর্তে একটা রেজিস্ট্যান্স ইউজ করলে ওই রেজিস্ট্যান্সটাকে বলা হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কি, কোনো সার্কিটের অনেকগুলো রেজিস্ট্যান্সের পরিবর্তে আমি যদি একটা রেজিস্ট্যান্স ইউজ করি, ওই রেজিস্ট্যান্সটাকে বলা হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কী হবে, সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমি যদি একটু দেখতে চাই যে এখানে কন্টিনিউ কিন্তু সেম থাকছে কে, আই, আর ডিফারেন্ট হচ্ছে কে, ভোল্টেজ। তাহলে এখানে ভোল্টেজটা কী হবে, এটা ভোল্টেজটা কী হবে, আমরা যেহেতু ওহমস ল জেনে আসছি, ওহমস লটা হচ্ছে I ইকুয়াল টু হচ্ছে V/R, আর আমি যদি এখানে V বের করি, V ইকুয়াল টু হচ্ছে IR, তাই তো। তাহলে এটার V1 যদি আমি বের করি, V1 ইকুয়াল টু কী হবে, IR1, তাহলে এটা হচ্ছে আমাদের IR1। এটারটা কী হবে, এটার ভোল্টেজটা, যেহেতু ভোল্টেজটা ডিভাইড হচ্ছে ভোল্টেজটাই বের করছি, এটা ভোল্টেজটা হবে I, কারেন্টটা তো সেম এই লাইনে, আমি বলেই দিয়েছি কারেন্টটা সেম, এটা হচ্ছে IR2। আর V3টা কী হবে, V3টা হবে হচ্ছে I, এখানে হচ্ছে R3। এখন আমি যদি তিনটাকে যদি অ্যাড করি তাহলে কী পাচ্ছি, আমি এই তিনটা ভোল্টেজ আমি যখন অ্যাড করব, আমি টোটালটা পাবো হচ্ছে টোটাল ব্যাটারি ভোল্টেজটা পাবো, তাই তো। তাহলে তিনটা ভোল্টেজকে একসাথে করলে আমরা V পাবো। V ইকুয়াল টু কী পাচ্ছি আমরা, IR1 প্লাস IR2 প্লাস IR3, এভাবে কিন্তু আমরা টোটাল ভোল্টেজটা পাবো। তিনটা ভোল্টেজ অ্যাড করলে আমরা টোটাল ব্যাটারি ভোল্টেজটা পাবো। তাহলে আমরা এখানে কী পাচ্ছি, V ইকুয়াল টু, এখানে V এর জায়গায় আমরা কিন্তু মেন ফর্মুলাটা লিখে দেব, টোটাল V মানে টোটাল এটা ব্যাটারি V। ব্যাটারি Vটা আমরা কেমনে বের করতে পারি, ওহমস ল থেকে পেয়েছি আমরা V ইকুয়াল টু IR। তাহলে এই V এর জায়গায় আমরা কিন্তু প্লেস করলাম IR ইকুয়াল টু, এখানে I কমন যায়, I কমন যালে কী থাকে, R1 প্লাস R2 প্লাস R3, তাহলে I কাটা, তাহলে কী থাকে, আর R ইকুয়াল টু কী থাকে, R ইকুয়াল টু থাকে R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এটাই হচ্ছে সিরিজ সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা। এই সিরিজ সার্কিটের কারণে এখানে RS লিখে দেই। তাহলে সিরিজ সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা কি, R1 প্লাস R2 প্লাস R3, এভাবে যতগুলো থাকবে এখানে তিনটা দিয়ে বের করলাম, আর বেশি থাকলে এটা কন্টিনিউ চলতে থাকবে। তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা RSটা কি পেলাম, RS পেয়েছি R1 প্লাস R2 প্লাস R3, এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে সিরিজ সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা। খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, এটা দিয়ে কিন্তু হিউজ ম্যাথ করতে হবে পরবর্তীতে, অতএব এটা একটু দেখে রাখতে হবে। এরপর হচ্ছে আমরা দেখবো এবার প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কে চেঞ্জ হচ্ছে, ডিভাইড হচ্ছে কে, কারেন্ট। তাহলে আমরা কারেন্ট বের করে নিই।
তাহলে এখানে কারেন্টটা কী হবে I1, I1টা কী হবে ভি ভোল্টেজ যদি সেম থাকে ভি বাই এটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে R1, এটা R2, এটা R3, তিনটা রেজিস্ট্যান্স আছে। তাহলে এটা কী হবে ওহমস ল থেকে লিখতে পারি ভি বাই R1, যেহেতু I1টা বের করছি, এবার হচ্ছে I2 বের করব। I2 কী হবে একইভাবে এখানে ভি বাই R2, ভি তো এখানে চেঞ্জ হয় না কারণ প্যারালাল সার্কিটে ভোল্টেজটা সেম থাকে, তাই তো। তাহলে এবার I3 যদি বের করি আমরা কী হবে ভি বাই R3। এবার তিনটাকে অ্যাড করব, তিনটা কারেন্টকে যখন অ্যাড করব টোটাল ফুল সার্কিটের আমরা তখন কারেন্টটা পাবো। তাহলে তিনটা কারেন্ট অ্যাড করলে আমরা ফুল সার্কিটে কারেন্টটা পাচ্ছি। তাহলে এখানে একইভাবে কী হচ্ছে ভি বাই R1 প্লাস ভি বাই R2 প্লাস ভি বাই R3। और এবার এখানে কি পাচ্ছি আমরা और এই আই এর জায়গায় ফর্মুলাটা বসাবো, কি বসাচ্ছি ভি বাই আর ইকুয়াল টু এখানে ভি কমন যাচ্ছে, ভি কমন যালে কি থাকে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 और এই যে দুই পাশে ভি ভি কাটা তাহলে কি থাকে 1/R ইকুয়াল টু ভি ভি কাটা তাহলে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটা হচ্ছে প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা, এই জন্য আমরা এখানে লিখবো আরপি। তাহলে প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা পেয়েছি 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এই দুইটা ফর্মুলা, একটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে হচ্ছে 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এই দুইটা ফর্মুলা হচ্ছে সার্কিটের ক্ষেত্রে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি অনেকগুলো রেজিস্ট্যান্সের পরিবর্তে আমি যদি একটা রেজিস্ট্যান্স ইউজ করতে চাই রেজিস্ট্যান্সটা কত হবে সেটা আমরা এই ফর্মুলা দিয়ে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এটা এবং সিরিজ সার্কিটের ক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। ঠিক আছে, এটা গেছে সার্কিট। সার্কিটের পরের টপিকটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার। এবার আমরা একটু পাওয়ার দেখব। আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জির মধ্যে চ্যাপ্টার 4-এ কিন্তু আমরা পাওয়ার দেখে আসছি, আমরা কিন্তু ওখানে পাওয়ার নিয়ে ডিসকাস করেছিলাম। পাওয়ার কি ইলেকট্রিক্যাল পাওয়ার। ইলেকট্রিক্যাল পাওয়ার, পাওয়ার হচ্ছে যে 1 সেকেন্ডের যে ওয়ার্ক ডানটা, যে ওয়ার্কের টাইম দিয়ে ডিভাইড করলে যে 1 সেকেন্ডে কতটুকু ওয়ার্ক ডান হবে সেটাকে বলা হবে কোন একটা অবজেক্টের পাওয়ার। এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, চ্যাপ্টার 4-এ আমরা কিন্তু এটা পড়ে আসছি। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে আমরা এখান থেকে কি পাই ডাব্লিউ মানে কি আমরা পোটেনশিয়ালের ক্ষেত্রে পড়েছিলাম যে যে ইনফিনিটি থেকে কোনো একটা অবজেক্টকে মানে 1 কুলম চার্জকে, এই যে এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড, তাই তো, এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড। ইনফিনিটি থেকে 1 কুলম অবজেক্টকে ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা জায়গায় আনতে যে ওয়ার্ক ডান তাকে বলা হবে ইলেকট্রিক পোটেনশিয়াল। আমরা এই ইলেকট্রিক পোটেনশিয়ালের ফর্মুলাটা চ্যাপ্টার 10-এ পড়ে আসা ফর্মুলা, তাই তো। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল কি 1 কুলম চার্জকে ইনফিনিটি থেকে ইলেকট্রিক ফিল্ডে আনতে যে ওয়ার্ক ডান কাকে আনতে 1 কুলম চার্জকে। কেন 1 কুলম চার্জ আনবো, কারণ 1 কুলম চার্জই হচ্ছে টেস্ট চার্জ, তাই তো। তাহলে এটা হচ্ছে আমাদের পোটেনশিয়ালের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা যদি ওয়ার্ক বের করতে চাই তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কী হবে ভি কিউ, তাই তো। এখান থেকে আমরা পেয়েছি হচ্ছে ভি কিউ, তাহলে এখান থেকে আমরা হচ্ছে ভি কিউ পাই। তাহলে আমরা এখানে ডাব্লিউ জায়গায় লিখবো হচ্ছে আমাদের ভি কিউ, তাহলে নিচে টি আছে টি। এবার আমরা ভি একটু আগে আমরা লেকচারের শুরুতে কিন্তু আমি এটা এই ফর্মুলাটা পড়ে আসছি, যা ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি, তাই তো। যে চার্জকে পার সেকেন্ডে যতটুকু চার্জ ফ্লো করবে তাকে বলে ইলেকট্রিক কারেন্ট। তাহলে কিউর জায়গায় আমরা কি লিখতে পারি কিউ ইকুয়াল টু হচ্ছে আই টি। তাহলে কিউ মানে হচ্ছে আমরা এখানে বসাবো হচ্ছে আই টি, আর নিচে টি আছে টি, এই টি কাটা। और সেকেন্ড ফর্মুলাটা এটা পাচ্ছি আমরা পি ইকুয়াল টু কি পাই ভিআই থাকে। এই ফর্মুলাটা পাওয়ারের মেইন ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এটাকে ব্রেকডাউন করে আমরা একটা ফর্মুলা পি ইকুয়াল টু ভিআই, তাই তো। এবার আমরা এখানে ভিটাকে ভেঙে নেই, ভি মানে হচ্ছে আমরা ওহমস ল থেকে একটু আগে পেয়েছি কি ভি ইকুয়াল টু আই আর, বা আই ইকুয়াল টু পেয়েছিলাম হচ্ছে ভি বাই আর, এই যে ফর্মুলাগুলো। তাহলে ভি এর জায়গায় আমরা যদি আই আর বসিয়ে দেই তাহলে কী থাকে এখানে আই আর ইন্টু আই এগুলো কী থাকে আই স্কোয়ার আর। এটা হচ্ছে থার্ড ফর্মুলা। পাওয়ারের থার্ড ফর্মুলাটা হচ্ছে আই স্কোয়ার বাই আর, আই স্কোয়ার আর হচ্ছে পাওয়ারের থার্ড ফর্মুলা। এবার ফোর্থ ওয়ান, এটাকে যদি আমরা আই এর জায়গায় যদি ভি বাই আর বসাই তাহলে কী থাকে ভি বাই আর হোল স্কোয়ার ইন্টু এখানে আর আছে আর, তাহলে আর কাটাকাটি হলে ভি স্কোয়ার বাই আর থাকে। এটা হচ্ছে পাওয়ারের ফোর্থ ফর্মুলা। এই পাওয়ারের এভাবে আমরা 4টা ফর্মুলা কিন্তু আমরা ইউজ করতে পারি। আমরা ইলেকট্রিক্যাল কোনো অ্যাপ্লায়েন্সেসে পাওয়ার বের করতে পারবো এই 4টা ফর্মুলা দিয়ে। মেনলি এই ফর্মুলাটা হচ্ছে নর্মাল ফর্মুলা। এই চ্যাপ্টারে এই 3টা ফর্মুলা আমরা ইউজ করে পাওয়ার বের করতে পারবো। একটা পি ইকুয়াল টু ভিআই, একটা পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, একটা পি ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর। ওকে, আমাদের দেশে যে ইলেকট্রিসিটি আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে আমাদের
তার ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। তাহলে কোনো একটা বাল্বের মধ্যে যদি লিখে থাকে 220 ভোল্ট 100 ওয়াট, তাই তো 220 ভোল্ট এবং 100 ওয়াট যদি লেখা থাকে, তাহলে আমরা এখান থেকে কি পাবো? এখান থেকে আমরা কি বুঝতে পারি যে এখান থেকে তার ভোল্টেজ ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 220 ভোল্ট এবং তার পাওয়ার হচ্ছে 100 ওয়াট, তাই তো। তাহলে এখান থেকে কিন্তু আমরা রেজিস্ট্যান্স কত, এখান থেকে কিন্তু এই যে আই ইকুয়াল টু যে ওহমসের যে মেন ফর্মুলা V/R, তাই এখান থেকে কিন্তু আমরা এই যে আই বের করতে পারবো, আর বের করতে পারবো। কিভাবে? আমাকে যদি বের করতে বলে, যে আই বের করতে বলে, তাহলে কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি। তাহলে কি উই নো ভি ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু হচ্ছে পি ইকুয়াল টু VI। তাহলে একইভাবে এখান থেকে আমরা যদি আই বের করতে চাই, আই ইকুয়াল টু কী হবে, P/V। পি কত, এই যে পেয়েছি আমরা 100 ওয়াট ডিভাইডেড বাই P/V। ভি পেয়েছি হচ্ছে আমরা 220 ভোল্ট। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটারে যদি করতে চাই, যে 100 ডিভাইডেড বাই 220, তাহলে থাকছে হচ্ছে আমাদের 0.45 এম্পিয়ার। তাহলে এভাবে কিন্তু আমরা আই বের করতে পারি। আবার আমাদেরকে যদি রেজিস্ট্যান্স বের করতে যায়, এই ফর্মুলা দিয়ে রেজিস্ট্যান্স বের করতে পারি, তাহলে কী হবে, আর ইকুয়াল টু V/I। তাহলে আর ইকুয়াল হচ্ছে V/I। ভি কত পেয়েছি 220, আই কত, এই যে একটু আগে বের করলাম 0.45, 220 ডিভাইডেড বাই 0.45, তাহলে এখানে করলে আমাদের পাই হচ্ছে 488 ওহম। তাহলে ইকুয়াল টু হচ্ছে 488 ওহম। তাহলে এই সিস্টেমে কিন্তু আমরা একটা বাল্বের গায়ে, এটার মিনিংটা হচ্ছে, এটা পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 220 ভোল্ট এবং তার পাওয়ার হচ্ছে 100 ওয়াট। এখন আমাদের একটা কমন একটা টার্ম, কমন একটা ফর্মুলা, সেটা হচ্ছে কমন একটা টপিক, সেটা হচ্ছে আমাদেরকে বের করতে দিবে ইলেকট্রিক বিল কত আসে। আমাদেরকে বলা হচ্ছে যে 60 ওয়াটের একটা বাল্ব আছে, 60 ওয়াটের একটা বাল্ব, এটা হচ্ছে এভরিডে 5 আওয়ার করে চলে, তাই তো। এভরিডে সে 5 আওয়ার্স আমাদের সার্ভিস দেয়। তাহলে বলেছে যে 5 আওয়ার সার্ভিস দেয়। এখন আমাদেরকে বের করতে বলছে যে ইলেকট্রিক বিল কত আসবে যদি 1 ইউনিট ইকুয়াল টু 10 টাকা হয়। 1 ইউনিট ইকুয়াল টু 10 টাকা। তাহলে আগে জানতে হবে ইউনিট কি। আমরা যে ইলেকট্রিক বিলটা বা ইলেকট্রিক এনার্জি যে স্পেন্ড করছি, এটাকে আমরা বিওটি হিসাবে কনভার্ট করি। বিওটি মানে কি? বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট আমরা বিওটি ইউনিট হিসেবে কনভার্ট করি। কি ইউনিট? বিওটি ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট, বা আমরা এটাকে শর্টলি ইউনিট বলে থাকি। আমরা কতটুকু এনার্জি স্পেন্ড করব আমরা এটাকে বলে থাকি 1 ইউনিট বা 5 ইউনিট, 10 ইউনিট। ইউনিট হচ্ছে ইলেকট্রিক এনার্জি স্পেন্ডের যেই মেথডটা, এক্সপ্রেস করার যে মেথডটা, সেটাকে আমরা ইউনিটে আমরা ক্যালকুলেট করি। তাই ইউনিটের মিনিংটা কি? 1 ইউনিটের মিনিং হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। 1 ইউনিটের মিনিং হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। দ্যাট মিনস কিলোওয়াটকে আওয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কিলোওয়াট আওয়ার পাচ্ছি, আর 1 কিলোওয়াট আওয়ার মানেই হচ্ছে আমাদের 1 ইউনিট। এখন আমাদেরকে যদি বলে 60 ওয়াটের বাল্ব এভরিডে 5 আওয়ার্স করে চললে 30 ডেজে তার বিল কত আসবে বের করো, তাই তো। যদি 1 ইউনিটে 10 টাকা করে স্পেন্ড হয়, তখন আমাদেরকে বের করতে বলছে বিল কত আসবে। আমাদেরকে বিল, ইলেকট্রিক বিলটা বের করতে বলেছে, বিলটা কত আসবে। তাহলে আমরা ফর্মুলা কি জানি? উই নো। আমাদের পাওয়ারের একটা ফর্মুলা আছে, পাওয়ারের ফর্মুলা হচ্ছে W/T। তাহলে এনার্জি স্পেন্ড কতটুকু হবে, আমরা কতটুকু এনার্জি স্পেন্ড করছি, তাহলে এনার্জি স্পেন্ডটা আমরা কীভাবে বের করব? এনার্জি স্পেন্ড হচ্ছে যে W, এনার্জির আলাদা কোনো ফর্মুলা নাই, এই জন্য ওয়ার্কের ফর্মুলা এনার্জির ফর্মুলা। তাহলে W ইকুয়াল টু হচ্ছে PT। তাহলে এখন আমাদেরকে P আর T কথাটা বের করতে হবে। হেয়ার পাওয়ার, পাওয়ার কত? বাল্ব হচ্ছে 60 ওয়াটের, এই জন্য পাওয়ার হচ্ছে 60 ওয়াট। এবার টাইম, টাইম কত? 5 আওয়ার্স করে চলে, তাহলে 5 কয়দিন চলে? 30 ডেজ। তাহলে 5 × 30, তাহলে কত হয়? 150 আওয়ার্স, তাই তো। তাহলে এখানে আমরা পেয়ে গেছি। তাহলে পাওয়ার কত পেয়েছি? 60 ওয়াট। টাইম কত? 150। এটা করলে কত থাকবে? ওয়াট আওয়ার থাকে। তাহলে কত হয়? 9000 ওয়াট আওয়ার। 9000 ওয়াট আওয়ার। কিন্তু আমাদেরকে তো নিতে হবে কিলোওয়াট আওয়ারে। কেন? ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার, যেটা একটু আগে এক্সপ্লেন করে এসেছি আমি, কিলোওয়াট আওয়ার। তাহলে কি করব আমরা? 1000 দিয়ে ডিভাইড করব। তাহলে 1000 দিয়ে ডিভাইড করলে এটা কিলোওয়াট আওয়ারে চলে যায়। তাহলে এটা আমরা তখন লিখতে পারি এটা কিলোওয়াট আওয়ার। ডিভাইড করলে থাকে হচ্ছে 9। কিলোওয়াট আওয়ার মিনিং হচ্ছে ইউনিট। তাহলে 9 ইউনিট আমরা এনার্জি স্পেন্ড করছি। এখন যদি বলে বিল কত আসবে, তাহলে 1 ইউনিট হচ্ছে 10 টাকা। তাহলে কস্ট অফ 1 ইউনিট, কস্ট অফ 1 ইউনিট হচ্ছে 10 টাকা। তাহলে কস্ট অফ 9 ইউনিট কত হবে? 9 ইউনিটের কস্টটা কত হবে? 10 × 9 ইকুয়াল হচ্ছে 90 টাকা। তাহলে এভাবে কিন্তু আমরা ইলেকট্রিক বিলটা বের করে থাকি, এবং আমাদের যে ইলেকট্রিক বিল আসে প্রত্যেক মান্থে, সেটা কিন্তু আমরা এভাবে কিন্তু ক্যালকুলেশন হয়ে আসে, তাই তো।
তাহলে ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার, এটাকে একটু মাথায় রাখতে হবে, তাহলে আমরা এটা ইজিলি পারবো। ওকে, নেক্সট হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে সিস্টেম লস। আমরা যে ইলেকট্রিসিটি যে সাপ্লাইটা পাচ্ছি, এটা যে কোনো একটা সোর্স আছে যেখানে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে, এই সোর্স থেকে এটা আমাদের কাছে কিন্তু ডিরেক্ট আসে না, তাই তো, কাস্টমারদের কাছে ডিরেক্ট আসে না, এটা আগে সাব স্টেশনে পাঠানো হয়। সাব স্টেশনে যখন ইলেকট্রিসিটিটা আসে, সেখান থেকে তারা কাস্টমারদের মধ্যে এটা কিন্তু ডেলিভার করে, তাই তো। তো কেন এটাকে ডেলিভার করে? কারণ ইলেকট্রিসিটি যখন লাইন দিয়ে যখন পাস করবে, কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন পাস করবে, তখন এটা পাস করার ক্ষেত্রে যখন এই যে রেজিস্ট্যান্সের কারণে হিউজ এনার্জি কিন্তু নষ্ট হয়, তাই তো, ওই লসটাকে আমাদেরকে বলে সিস্টেম লস। যে এনার্জিটা লস হচ্ছে সেই লসটাকে বলে সিস্টেম লস। যেমন হচ্ছে এই যে লাইট যে চলছে, ফ্যান যে চলছে, এগুলো কিন্তু ইউজ করার পর কিন্তু এটা কিন্তু কন্টিনিউ কিন্তু হিট প্রডিউস করছে, ওই হিটটা কিন্তু লস এনার্জি হিসেবে কিন্তু আমাদের কিন্তু বের হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। তাহলে এই লসটা, এই যে লাইনের মধ্যে যে লসটা হচ্ছে, ট্রাভেলিংয়ের ক্ষেত্রে যে লসটা হচ্ছে, ওই লসটাকে বলে সিস্টেম লস। সিস্টেম লসটাকে রিডিউস করার জন্য এই আমাদের যে ইলেকট্রিক্যাল যে সিস্টেমটা, ওই সিস্টেমে কিন্তু দুইটা ট্রান্সফরমার ইউজ করা হয়। সোর্স থেকে স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে, স্টেপ আপ ট্রান্সফরমার মানে হচ্ছে যেখানে এনার্জিকে, স্টেপ আপ ট্রান্সফরমার মানে হচ্ছে এই ট্রান্সফরমারের মাধ্যমে হচ্ছে লো ভোল্টেজকে হাই ভোল্টেজকে কনভার্ট করা হয়। কেন করা হয়? কারণ দেখা গেছে যে কোনো কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি হাই ভোল্টেজকে পাস করা হয়, তাহলে এটা ওয়েস্টটা কম হয়, লসটা কম হয়। সেজন্য সোর্স থেকে সাব স্টেশনে স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে লো ভোল্টেজকে হাই ভোল্টেজে কনভার্ট করে পাঠানো হয়। আর এই সাব স্টেশনগুলো কী করে, তারা এই স্টেপ ডাউন আর একটা ট্রান্সফরমার আছে, স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে ওই ভোল্টেজটাকে আবার লো ভোল্টেজে কনভার্ট করে। এই স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে হাই ভোল্টেজটাকে লো ভোল্টেজে কনভার্ট করে। এটা যদি চ্যাপ্টার 12 সিলেবাসে থাকতো তাহলে তোমরা পড়তে, কিন্তু এসএসসি 22 এবং 23 স্টুডেন্টরা ওই চ্যাপ্টারটা সিলেবাসে না থাকার কারণে মেবি পড়া হবে না। যাই হোক, তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার মানে হচ্ছে যেখানে লো ভোল্টেজে হাই ভোল্টেজে কনভার্ট করা হয়, আর স্টেপ ডাউন ট্রান্সফরমার মানে হচ্ছে যেখানে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে কনভার্ট করা হয়। কারণ কি, এই সাব স্টেশনগুলো হাই ভোল্টেজকে লো ভোল্টেজে কনভার্ট করে কাস্টমারদের কাছে সাপ্লাই দেয়, কারণ আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা পেয়ে থাকি। এখানে কেন স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করা হয়? কারণ ওই সিস্টেম লসটাকে রিডিউস করতে হবে। কারণ সিস্টেম লস যদি অনেক বেশি এনার্জি ওয়েস্ট হয়ে যায়, তখন আমরা তো অনেক লসের মধ্যে পড়ে যাব। সেজন্য সেই এনার্জিটাকে রিডিউস করার জন্য, সেই লসটাকে রিডিউস করার জন্য স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করে আমরা লো ভোল্টেজকে হাই ভোল্টেজে কনভার্ট করে আমাদের সাব স্টেশনে পাঠানো হয়। সেখান থেকে কাস্টমারদেরকে আবার এটাকে কনভার্ট করা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে করে, তারপর আমাদেরকে পাঠানো হয়। এবং এই কাজগুলো অটোমেটিক্যালি হচ্ছে। বাট আমাদের দেশে যে ইলেকট্রিসিটির যে ব্যাপারটা, আমাদের যে ন্যাশনাল গ্রিড মানে হচ্ছে অনেকগুলো পাওয়ার স্টেশন আছে যেখানে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। প্রত্যেকের যে সামেশনটা, ওই সামেশনটা ন্যাশনালি একটা জায়গায় গিয়ে অ্যাড হয়, সেটাকে বলা হয় ন্যাশনাল গ্রিড। তো আমাদের যতটুকু ডিমান্ড, আমাদের যে যতগুলো যতগুলো যে আমাদের রাষ্ট্রীয় যে ডিমান্ডটা, ওই ডিমান্ডটা কিন্তু আমাদের পাওয়ার স্টেশনগুলো ফুলফিল করতে পারছে না। ওই ফুলফিল না করতে পারার কারণে এক এক এরিয়াতে কিছু সময় আমাদের কারেন্টটাকে অফ রাখা হয়, ইলেকট্রিসিটি ফ্লোটাকে অফ রেখে এই ব্যালেন্সটা করা হয়। আর ওই প্রসেসটাকে বলা হয় লোডশেডিং। লোডশেডিং কোনটা? লোডশেডিং হচ্ছে আমাদের যতটুকু রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ইলেকট্রিসিটি নাই, ওই না থাকার কারণে কিছু এলাকায় কিছু জায়গায় ইলেকট্রিক সার্কিটটাকে অফ রাখা হয়, মানে কারেন্টের ফ্লোটাকে বন্ধ রাখা হয়, বন্ধ রেখে এটাকে ব্যালেন্স করা হয়। ওই যে মেথডটা, এটাকে বলা হয় লোডশেডিং। ওকে, লাস্টে আমাদের একটা টপিকে ধারণা দিয়েছে সেফ ইউজ অফ ইলেকট্রিসিটি। আমরা কিভাবে সেফলি ইলেকট্রিসিটি ইউজ করতে পারি। এখানে বলা হয়েছে যে আমাদেরকে বলছে ইনসুলেটেড কভার ইউজ করতে হবে। সেফ ইউজের ক্ষেত্রে আমাদেরকে বলেছে যে ইনসুলেটেড কভার ইউজ করতে হবে। আমাদের কিন্তু ইলেকট্রিক যে ওয়্যারগুলো, এটার মধ্যে কিন্তু আমরা কিন্তু প্লাস্টিকের একটা কভার থাকে, ঠিক আছে, যেটা কিন্তু আমাদের কারেন্ট ফ্লো করে না, সেটাকে আমরা ইউজ করতে পারি, ধরতে পারি। যেমন হচ্ছে যে আমার এখানে যেই ওয়্যারটা আমরা দেখতে পাচ্ছি, এটা ভিতরে কিন্তু একটা ওয়্যার আছে যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি ফ্লো করে, কিন্তু উপরে যেই প্লাস্টিকের যে লেয়ারটা, এটা কিন্তু ইনসুলেটেড কভার, যেটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করে না। 2 নাম্বারটা হচ্ছে বেটার কানেকশন হতে হবে। কানেকশনটা যাতে বেটার হয়, শর্ট সার্কিট যাতে না হয়, তাহলে আমাদেরকে বেটার কানেকশন ইউজ করলে আমরা সাপোর্টটা ভালো পাবো, তাই তো, অ্যাক্সিডেন্ট কম হবে। এরপর হচ্ছে 3 নাম্বার আমাদেরকে এখানে বলা হচ্ছে যে হিউমিডিটির ক্ষেত্রে একটা জিনিস বলেছে যে 2টা ইনস্ট্রুমেন্টের কথা বলেছে। একটা হচ্ছে হেয়ার ড্রায়ার, তাই তো,
ফিমেলরা যখন হেয়ার ড্রায়ার ইউজ করে, হেয়ার ড্রায়ারটা হচ্ছে ওয়াটার থেকে দূরে রাখার কথা বলা হচ্ছে। এখানে যদি ওয়াটারের মধ্যে যদি পড়ে যায় তাহলে কিন্তু শর্ট সার্কিট হতে পারে, কারেন্ট ফ্লো করবে, অ্যাক্সিডেন্ট করতে পারে। আর একটা হচ্ছে আয়রন, ইলেকট্রিক আয়রন যে আছে, আয়রনের মধ্যে আমরা যখন ওয়াটার যদি এটার মধ্যে যদি বেশি পরিমাণে পানি দেওয়া হয় বা পানিতে পড়ে যায় সার্কিট অন থাকা অবস্থায়, তখন কিন্তু এটার মধ্যে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, শর্ট সার্কিট ঘটবে এবং অ্যাক্সিডেন্ট, ইলেকট্রিক শক খাবো আমরা। এরপরে হচ্ছে সেই জন্য সেফ ইউজের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সার্কিট ব্রেকার ইউজ করে থাকি। আমরা দেখব কারেন্টে যখন শর্ট সার্কিট হয়, শর্ট সার্কিট হলে ভোল্টেজ যখন উঠানামা করে আমাদের সার্কিট ব্রেকার পড়ে যায়, মেন সুইচের পাশে কিন্তু কিছু সার্কিট ব্রেকার থাকে, কানেকশনটা অফ হয়ে যায়, এভাবে কিন্তু আমাদের ইনস্ট্রুমেন্টগুলোকে সেফ রাখে। ঠিক আছে, এখানে আরেকটা সার্কিট ব্রেকারের পরিবর্তে আরেকটা টপিক আছে, এটা হচ্ছে ফিউজ। এই ফিউজগুলো হচ্ছে আমাদের কানেকশনটাকে ঠিক রাখে। কীভাবে? ভোল্টেজ যখন উঠানামা করবে বা হচ্ছে কারেন্ট যতটুকু দরকার তার থেকে বেশি পরিমাণে কারেন্ট ফ্লো করলে সেটা হচ্ছে ওই মেল্ট হয়ে গিয়ে এই ফিউজটা মেল্ট হয়ে গেলে সার্কিটটাকে অফ করে দেয়। এভাবে হচ্ছে ইনস্ট্রুমেন্টটাকে সে সেফ রাখে। তাহলে সার্কিট ব্রেকার এবং ফিউজটাকে ঠিক রাখতে হয়। এবং আরেকটা টপিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড মানে হচ্ছে আমরা দেখে থাকি যে আমরা যখন ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করে থাকি, যে আমাদের ওই যে মেটালিক, যে বিশেষ করে মেটালিক যে ইনস্ট্রুমেন্টগুলো, তাই তো, টেলিভিশন বা হচ্ছে বিশেষ করে কম্পিউটারের মনিটর বা হচ্ছে সিপিইউ, এগুলোকে কিন্তু টাচ করলে আমরা মাঝে মাঝে কিন্তু শক খাই। ওই শকটা খাওয়ার কারণ হচ্ছে যে এক্সট্রা কিছু ভোল্টেজ যখন গ্যাদার হয় সেটা কিন্তু আমরা ধরলে কিন্তু শক খাই আমরা। সেজন্য এক্সট্রা কানেকশনের সাথে আরেকটা কানেকশন রাখা হয়, 3 ফেজ কানেকশন রাখা হয়। ইলেকট্রিক ওয়্যার হচ্ছে 3 ধরনের। আমরা দেখব, আমরা যে বাল্বের মধ্যে যদি আমরা কোনো একটা কানেকশন দেখি, দেখব যে 2টা তার আছে। এই 2টা তারকে বলে, একটাকে বলা হচ্ছে লাইভ, একটাকে বলা হয় নিউট্রাল। ঠিক আছে, লাইভ হচ্ছে কোনটা? রেড কালারটা, রেড কালার আমরা ওয়্যারটাকে বলবো লাইভ, এবং নিউট্রাল হচ্ছে ব্ল্যাক কালারটা যেটা থাকে, ব্ল্যাক কালারটাকে আমরা বলবো হচ্ছে নিউট্রাল। এই লাইভ আর নিউট্রালের পাশে আরেকটা ওয়্যার থাকে, আরেকটা কানেকশন থাকে যেটাকে বলা হয় গ্রাউন্ড। এক্সট্রা কোনো চার্জ হলে সেই চার্জটা যাতে গ্রাউন্ডে চলে গিয়ে ব্যালেন্স করে নিতে পারে সেজন্য গ্রাউন্ড দেওয়া হয়, গ্রাউন্ড কানেকশনটা আলাদা করে একটা কানেকশন রাখা হয়, তাই তো। তাহলে আমাদের ওয়্যারের মধ্যে যে 2টা কানেকশন থাকে, একটা হচ্ছে লাইভ, একটা হচ্ছে নিউট্রাল, এবং এই গ্রাউন্ডকে ই দ্বারা ইন্ডিকেট করা হয়, লাইভকে এল দিয়ে, নিউট্রালকে এন দিয়ে। ই কেন? এটা আর্থের সাথে কানেকশন থাকে বলে এটা আর্থের ই দিয়ে কিন্তু এটাকে ইন্ডিকেট করা হয়, তাই তো। এটা যাতে শর্ট সার্কিট না হয় বা এক্সট্রা ভোল্টেজের কারণে আমরা যাতে শক না খাই সেজন্য এটাকে কিন্তু আমাদের এই আপার লেয়ার থেকে, মানে যেমন হচ্ছে মনিটর থেকে বা হচ্ছে সিপিইউ থেকে, এই টাইপের কোনো একটা জায়গা থেকে কানেকশনটাকে গ্রাউন্ডে কানেক্ট করা হয় যাতে এক্সট্রা ভোল্টেজগুলো পাস করে আমাদেরকে সেফ রাখে, তাই তো। আর লাস্টে আমাদেরকে একটা বইয়ের একদম লাস্টে একটা সার্কিট দেখানো হচ্ছে, যে একটা প্যারালাল সার্কিটকে এখানে ইন্ডিকেট করেছে যে আমাদের বাসা বাড়িতে কী ধরনের সার্কিট হবে, কী ধরনের সার্কিট আমরা ইউজ করব। আমরা বাসা বাড়িতে ইউজ করব প্যারালাল সার্কিট। কেন প্যারালাল সার্কিট আমাদের জন্য সুইটেবল? কারণ হচ্ছে প্রত্যেকটা কানেকশন আমরা আলাদা আলাদাভাবে যে কোনো সময় আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বন্ধ বা অন করতে পারি, ঠিক আছে। সেজন্য সিরিজ এবং প্যারালাল সার্কিটের মধ্যে সুইটেবল হচ্ছে প্যারালাল সার্কিট। এই ছিল ওভারঅল চ্যাপ্টারের বেসিক টপিকগুলো। আমি এরপরে চেষ্টা করব ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে ডিসকাস করার। আশা করি বুঝতে পেরেছো, কিছুটা হলেও উপকৃত হয়েছ। ভালো থেকো, আল্লাহ হাফেজ।